সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই আন্দোলনকারীদের বিচার শুরু, ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা রিমান্ডে, 5 জন কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি জামায়াত আবারও নিচ্ছে প্রস্তুতি, রণক্ষেত্র প্রথম সংসদ অধিবেশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন 23 জুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করে স্বাধীনতাকে অবমূল্যায়ন করেছেন গাজী জহিরুল ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের সহকারীর দুর্নীতি ফাঁস, শাস্তির ভয়েই পালিয়েছেন বিদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফোন রেকর্ড ফাঁসে চাঞ্চল্য, কি চলছে তাজুলের ট্রাইব্যুনাল আদালতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে, সার্জিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতির 3 অপরাধে ভাষণ বর্জন করেছি, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, সেটা হল -1 ফর্মুলা। 111-এর সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবনের সামনে 2টি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকে চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা। কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশে এসেছে। অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্র শক্তি যারা, তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল নেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছে বলে গণমাধ্যমের খবর। সেখানে এই নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই -1 ফর্মুলা তৈরি হয়েছে কোথায়? বাংলাদেশে নাকি প্রবাসে? আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা চাইছেন হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করুক। প্রবাসের এক সাংবাদিক এই ব্যাপারে তার নিজস্ব মতামত দিয়েছেন। অনেকে আবার তার মতামতকে সমর্থনও করেছেন। শেখ হাসিনার মিত্র এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন দলনেত্রীকে এই মুহূর্তে আর প্রাসঙ্গিক করা সম্ভব হবে না, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা মাথায় নিয়ে তার পক্ষে দেশে ফেরা এক প্রকার অসম্ভব, রাজনীতি করাও সম্ভব নয়। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। ফলে আওয়ামী লীগ যদি -1 ফর্মুলা নিয়ে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে হাসিনার অবস্থান কোথায় হবে? তিনি কি বাকি জীবন দিল্লিতে কাটাবেন, নাকি দিল্লি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি দেবেন? ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 5 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ বেলা 11:30টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোখলেসুর রহমান এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুরকৃত 2 ছাত্রনেতা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও দ্য রেড জুলাইয়ের জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইম। আদালত পরিদর্শক মুক্তার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
গত ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের আসামি করা হয়। এদিকে একই দিন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসদিদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর ও রাসেল হোসেন। ঝিনাইদহ আদালত পরিদর্শক মুক্তার হোসেন জানান, ফিলিং স্টেশনে ভাঙচুরের মামলায় আটক আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে পাম্প কর্মীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নীরব। পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে বৈষম্যবিরোধী ওই নেতাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন পাম্পের কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতে আওয়ামী লীগ নেতার একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। একই দিন মধ্যরাতে ঝিনাইদহ টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ৮ মার্চ অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় পৃথক ২টি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। এরপর ওই দিন মধ্যরাতে শহরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আটক করে। পরে তাদের ওই ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জামায়াতের আমির শফিকুর রহমান একটা হুমকি দিয়ে বসেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অধিবেশন তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, এমনকি পরের ৩টি অধিবেশনও মেয়াদ পূর্ণ করতে পারেনি। স্বাধীনতার পর ১৯৯১ সালে প্রথম সংসদ তার মেয়াদ পূরণ করে। ১৯৯৬, ২০০১, ২০০৮ সালের সংসদ অধিবেশন মেয়াদ পূরণ করেছিল। বাকিগুলির কোনো বৈধতা ছিল না। আমিরের এই বক্তব্যের লক্ষ্য যে বিএনপি, তা নিয়ে কোনো সংশয় নেই। দলের উদ্দেশ্যে তিনি ঘুরিয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তা হল, বিএনপি যতই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক না কেন, তারা মেয়াদ পূরণ করতে পারবে না। আজ ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন। সংসদে নেই কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার। ভারতের মতো বাংলাদেশের অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। জামায়াতের তাতে তীব্র আপত্তি রয়েছে। তাদের প্রশ্ন, শাহাবুদ্দিন চুপ্পু কেন সংসদে ভাষণ দেবেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দলটি স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। কিন্তু বিএনপি কী কারণে এটি করছে সেটা আমরা জানি না। নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে ভাষণ পাঠ করাচ্ছে সেটা তাদের কাছে পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানিয়ে দেওয়া হবে। বুধবার দলের সংসদীয় বোর্ডের একটি বৈঠক বসে। বৈঠকের সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলনেতা ড শফিকুর রহমান। এই বৈঠক প্রসঙ্গে তাহের বলেন, সংসদ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালী সম্পর্কে দলের তরফে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে। সরকারের সঙ্গে জামায়াতের আরও একটি বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। তাদের দাবি, অধিবেশনের প্রথম কিছু মাস সংসদ কাজ করুক সংবিধান সংসদ পরিষদ হিসেবে। বিএনপি সেই দাবিকে আমল দিতে নারাজ। তারা কিন্তু সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তাদের অবস্থান হল, এই বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত নেই, সুতরাং শপথ নেবারও প্রশ্ন ওঠে না। সেই সময় রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী ছিল, তারেক রহমান মসৃণভাবে সরকার চালাতে পারবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগমতি সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ১২ মার্চ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জুন নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ২১ ডিসেম্বর এ মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।
অপর ১৬ জন হলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খণ্ডকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী অর্থ ও পরিকল্পনা এম.এ. মান্নান, সাবেক সচিব এম.এ.এন. সিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলিল, সাবেক উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম, সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল। দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থার সহকারী পরিচালক তানজিল হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড সিএনএস লিমিটেড শতকরা 17.75% হারে সার্ভিস চার্জ, ভ্যাট ও আইটি ব্যতীত 5 বছর মেয়াদে কার্যাদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে মোট 489,43,73,000 টাকা বিল গ্রহণ করে। এতে সরকারের 309,42,45,890 টাকা আর্থিক ক্ষতি হয়, যা আসামিরা প্রতারণার মাধ্যমে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে আত্মসাৎ করেন। তার প্রেক্ষিতে আসামিদের মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিরা দেশত্যাগ করতে পারেন মর্মে বিশ্বস্ত স্রোতে জানা যায়। এতে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত সহ গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রণিত করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে প্রথম দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেননি। তিনি বিদেশ গিয়েছিলেন ছুটি থাকাতে। তারপর আর তিনি দেশে ফিরে আসেননি। দেশ ছাড়ার পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি লেখেন, আমি 1 টাকাও দুর্নীতি করিনি এবং নিজের কাছে সৎ রয়েছি। প্রশ্ন এখানেই, তিনি সৎ থাকলে দেশে ফিরছেন না কেন? কেন আচমকা তিনি এই সিদ্ধান্ত নিলেন? অনেক গুজব আছে। ফয়েজ আহমেদ তৈয়ব অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তিনি মোবাইল কোম্পানির থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন। অভিযোগ তেমনই। বিদেশ থেকে মোবাইল আমদানির ওপর তিনি আচমকা নিষেধাজ্ঞা আরোপ করেন। অবৈধ ফোন বন্ধের নামে বৈধ ব্যবসায়ীদের হয়রানি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি বেয়ারা ব্যবসায়ীদের তিনি গ্রেফতারও করেছিলেন। মোবাইল ব্যবসায়ীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। এই সব কারণে তৈয়বের উপরে জারি করা হয়েছিল বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা। আর তৈয়ব বলছেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ব্যবসায়ীরা আসলে অপরাধের লাইসেন্স চাইছেন, সেটা তার সরকার দিতে চাইছে না বলে তারা ক্ষোভে ফুঁসছে। আসল সত্য কি? তৈয়ব কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, নাকি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সত্য? 3 জায়গা থেকে অর্থ সরিয়েছেন বলে তৈয়বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নিজস্ব লোক নিয়োগের অভিযোগ রয়েছে পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টার বিরুদ্ধে। ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে ঘুঁটি সাজিয়ে এই খাত থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ। বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্প ব্যয় ছিল 165 কোটি টাকা। অভিযোগ রয়েছে এই তৈয়বের হস্তক্ষেপে কোনো কারণ ছাড়াই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 326 কোটি টাকা করা হয়। বাড়তি টাকা লোপাটের অভিযোগ রয়েছে এই প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে। লাইসেন্স বাণিজ্যেও তিনি বড় রকমের দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। টেলিকম সেক্টরে বিভিন্ন লাইসেন্স দেওয়া ও লাইসেন্স পুনর্বিক্রয়ের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি করেছেন এই উপদেষ্টা। 2025-এর নভেম্বরে তৈয়ব বিটিআরসির মাধ্যমে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু করেন। এর আওতায় অবৈধভাবে আমদানি করা, চোরাচালানের মাধ্যমে আনা এবং ক্লোন করা মোবাইল ফোন বন্ধের ঘোষণা দেওয়া হয়। ফলে ছোট ছোট ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তারা রাস্তায় নামেন, তারা তৈয়বের পদত্যাগের দাবি করেন। তাদের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বিদেশি কোম্পানিগুলির সঙ্গে সমঝোতা হয়েছে, যাতে দেশের মোবাইল কোম্পানিগুলি ব্যবসা করতে না পারে। এক প্রকার চাপে পড়ে তৈয়বকে দেশ ছাড়তে হয়েছে। রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন ভাষণের সময় স্লোগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। বৃহস্পতিবার 12 মার্চ বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে হাউজে প্রবেশ করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে রয়েছে কিলার চুপ্পু, বয়কট বয়কট, গেট 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 আউট, কিলার চুপ্পু গেট আউট, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। এ সময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন পরিবর্তন করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে তাজুল ইসলামকে। তিনি জামায়াতপন্থী আইনজীবী বলেই সুবিদিত। সেই ট্রাইব্যুনালে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল, সরকার বদল হতেই সেই সব দুর্নীতির বেড়াল ঝুলি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামায়াতপন্থী আইনজীবীকে তার পদ থেকে সরিয়ে দেন। এই অপসারণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতি, কুকীর্তির সব তথ্য সরকারের হাতে চলে এসেছে। বিএনপি বা জামায়াতকে কিন্তু এই রদবদল নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। বিশ্লেষকেরা মনে করছেন এই দুই দল নিশ্চিত যে আইসিটিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার নথিপত্র তারেক সরকারের হাতে পৌঁছে গিয়েছে। বিএনপি এবং জামায়াতের কাছে আইসিটি একটা অস্ত্র হয়ে উঠেছিল, যে অস্ত্রে তারা শান দিয়ে তাদের বিরুদ্ধবাদীদের কণ্ঠরোধ করা। তাজুলের প্রসিকিউশন টিমের এক সদস্য সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি সবিস্তারে তুলে ধরেন আইসিটিতে রাজসাক্ষী করা ছিল এক ধরনের ব্যবসা। মোটা টাকার বিনিময়ে আসামির রাজসাক্ষী সাজিয়ে দেওয়া হতো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ গত 23 ফেব্রুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাইব্যুনাল নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে রাজসাক্ষী করা হয়েছিল। ফেসবুকের পোস্টে ওই আইনজীবীর শিরোনাম দেন, ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক, কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে। ওই পোস্টে তিনি প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার বক্তব্যকে সমর্থন জানিয়ে আরও কিছু তথ্য তুলে ধরেন অন্যান্য আইনজীবী। তাদের মধ্যে একজন ট্রাইব্যুনালেরই প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন, আমি দীর্ঘদিন প্রসিকিউশন টিমে কাজ করছি। সেই কাজের সুবাদে বলছি, শুধু আইজিপি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকে রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে প্রাক্তন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট প্রাক্তন আইজি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। প্রাক্তন আইজিপি মামুনকে জিজ্ঞাসা করার জন্য ধানমন্ডি সংস্থায় আনলে সেখানে শিশির মনির হাজির থাকতেন। তারা দাগী খুনি পুলিশ কর্তাদের গ্রেফতার না করে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে তাজুল সিন্ডিকেট। এখানেই শেষ নয়, সুলতান মাহমুদ আরও বলেন, গত বছর নভেম্বরের শেষের দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমের রুমে প্রবেশ করেন। বিষয়টি আমরা দেখার পরেই সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে আমাদের বকাঝকা করা হয়েছে। তামিম তখন সবার সামনে স্বীকার করে যে আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞাসা করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই বিষয়টি সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো। চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হলো। এই প্রসিকিউটরকে সরিয়ে দিতে চিঠিও দিয়েছিলেন তাজুল ইসলাম। সেই সময় বাংলাদেশে ক্ষমতায় তদারকি সরকার। অনেকে বলছেন শেখ হাসিনার বিচার করতে তদারকি সরকার যে অধ্যাদেশ জারি করেছিল সেই অধ্যাদেশের বৈধতা নেই বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। আর অভিযোগের প্রেক্ষিতে তাজুল বলেন, এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। কেউ ব্যক্তি চরিত্র চরিতার্থ করতে চাইলে বিষয়টি দুঃখজনক। এখানে স্বচ্ছভাবে বিচার হচ্ছে এবং তা ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 12 মার্চ দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য। তিনি বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল, পরিবেশ পরিস্থিতির কারণে এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে, আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার, তারা তাদের কার্যক্রম শুরু করে।
আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনে ধরে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে মর্মাহত করেছে। সার্জিস আলম বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি মনে করে তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে, এটা কখনোই সম্ভব না। কোনো একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তাহলে জনগণ এবং আমরা বিরোধী দল একসাথে প্রতিরোধ করব। আমরা সংসদের প্রথম অধিবেশনে এই রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার চলতে পারে না। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির ৩ অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে সংসদ থেকে বেরিয়ে তিনি একথা বলেন। ওয়াকআউট শেষে সংসদে সাংবাদিক সামনে বিরোধী দলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট ৩টা কারণে অপরাধী। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি তা অস্বীকার করেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন, বলেন তিনি। তৃতীয় কারণ হিসেবে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন। নির্বাচনে ২টি ভোট হবে। এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা সংসদ সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। এই শপথ দুটি আমরা নিলেও সরকারি দল নেয়নি।